পড়তে যখন শুরু করছি মনে হচ্ছে এগুলো তো জানা, কিন্তু মক টেস্ট দেওয়ার সময় জানা জিনিসগুলোই বারবার ভুল হচ্ছে। আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর যাদের এসএলএসটি পরীক্ষা, আজকের এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্যে। এই মুহূর্তে যারা এসএলএসটির পরীক্ষার্থী তাদের একটাই সমস্যা, স্যার পড়ছি কিন্তু সবটাই ভুলে যাচ্ছি, সবটা গুলিয়ে যাচ্ছে, বই খুললেই যেন মনে হচ্ছে কিচ্ছু পারবো না। তুমিও যদি এই সমস্যাগুলোর ফেস করতে থাকো শেষ মুহূর্তে এসে, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যে। আজকে তোমাদের সামনে বেশ কয়েকটি কৌশল, বেশ কয়েকটি টিপস তোমাদের সামনে রাখবো। তোমরা যদি সেই সিস্টেমটাকে ফলো করে চলতে পারো, কথা দিলাম 3 দিনের মধ্যেই তোমরা রেজাল্ট পাবে এবং এই যে বারবার ভুলে যাওয়ার প্রবণতা সেটা কমবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগামী কয়েকদিন এই শেষ মুহূর্তে আমি এ ধরনের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট টপিকের ভিডিও তোমাদের সামনে আনবো, যা তোমার পরীক্ষাকে আরও সুন্দর এবং তোমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে, যার ফলে চাকরিটা তুমি নিশ্চিত করতে পারবে। তাই এখনও যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে কমেন্টে জানিয়ে দিও তোমার ঠিক কী সমস্যা হচ্ছে, তাহলে পরের ভিডিওটা তোমার সেই সমস্যার সমাধানের জন্য। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন টিপস বা শেষ মুহূর্তে ঠিক কি কি করলে এই ভুলে যাওয়ার প্রবণতা কমবে, আত্মবিশ্বাসী হয়ে উঠবে তুমিও। তো সবার প্রথমেই যে বিষয়টা নজর দেব সেটা হচ্ছে এই শেষ মুহূর্তে আর নতুন কিছু নয়, যা এতদিন ধরে পড়েছো সেটাকেই বারবার করে রিভিশন দেওয়ার সময় এটা। এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন মক টেস্ট, ফ্রি মক টেস্ট, ইউটিউবে, ফেসবুকে নানান প্রশ্ন উত্তরের পর্ব, ফেসবুকে বিভিন্ন পোস্ট বা বন্ধুদের সঙ্গে গ্রুপ ডিসকাশন করার সময় এমন কিছু প্রশ্ন পাচ্ছ যে প্রশ্নগুলো তোমাকে ভাবাচ্ছে এবং তোমার মধ্যে একটা প্যানিক জন্ম দিচ্ছে, যে কারণে তুমি প্রতিনিয়ত নিজেকে দোষারোপ করছো, ইস কেন যে আরেকটু বেশি সময় পেলাম না, কেন আরেকটু বেশি পড়লাম না, আমার এই জায়গাগুলো কিচ্ছু মনে নেই, আমাকে আবার সবটা নতুন করে পড়তে হবে, এগুলো আনটাচ রয়ে গেছে। এবং প্রতিনিয়ত ওই 2-1টা প্রশ্নের জন্যে সেই আনটাচ পোর্শানগুলোকে নিয়ে নিজেকে বিঁধছো আর নতুন পোর্শানগুলো পড়ার চেষ্টা করছো। ফলত পুরনো জিনিসগুলোর রিভিশনের অভাবে প্রতিনিয়ত সেই জায়গাগুলো থেকে জানা জিনিস ভুল হচ্ছে, আর নতুনটাও ঠিক স্যাটিসফাইডভাবে নিজেকে তৈরি করতে পারছো না। একেবারে যেন শাঁখের করাতের মতো অবস্থা হয়েছে তোমার প্রস্তুতির। তাই এই শেষ মুহূর্তে আমি তোমাকে সবথেকে প্রথমে যেটা বলবো, এই সময় দাঁড়িয়ে আর নতুন কিছু নয়, বরং যে টপিক, যে ইউনিট, যে চ্যাপ্টারগুলো তোমার মোটামুটি রেডি আছে, খুব ভালো করে রেডি আছে, সেগুলোকে বারবার রিভিশন দাও। একটা কথা মনে রেখো, তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয় বা চাকরিটা নিশ্চিত করতে হয়, তাহলে 1000টা বই একবার করে নয়, বরং একটি বইকে বা একটি বইকেই 1000 বার পড়তে হবে। আর সে জিনিসটাই আমরা অনেকেই করি না নানান কারণে। তাই প্রধান স্টেপ নতুন কিছু নয়, বরং পুরনোগুলোকে বারবার রিভিশন দাও। 1000 রকমের বই একবার করে নয়, বরং একটি বইকেই 1000 বার পড়ে যেতে হবে এই মুহূর্তে। এরপর আসি দ্বিতীয় পদ্ধতি, সেটা কি? এই মুহূর্তে দাঁড়িয়ে বাধাগতের বই বা নোটস নয়, বরং শর্ট নোটস, একদম কি পয়েন্টে পড়াশুনো বা মাইন্ড ম্যাপ নির্ভর পড়াশুনো করো। দেখো, হাতে যেহেতু সময়টা খুব কম, আর 6 দিন মতো আমার হাতে আছে, যাদের 7 তারিখে পরীক্ষা, এই সময় দাঁড়িয়ে লং নোটস থরলি লাইন বাই লাইন পড়বার সময় নয় বা কোনো মানে হয় না, বরং এই সময় একেবারে কিওয়ার্ড অনুযায়ী পড়াশোনাটা করতে হবে। স্যার কিওয়ার্ডটা কোথায় পাবো?
দেখো, তুমি যখন পড়াশুনো করেছো, সেটা বই হোক বা তোমার নোটস হোক বা তোমার খাতাতে হোক, তুমি ওই পড়াশুনো করবার সময় নিশ্চয়ই তোমার খাতাতে কিছু কি নোটস নিয়েছো। অন্ততপক্ষে তোমার নোটস বা তোমার বইতে আন্ডারলাইন করেছো বা কিছু হাইলাইটার দিয়ে দাগ দিয়েছো। আমি নিশ্চিত যারা সিরিয়াস পরীক্ষার্থী সবাই কম বেশি এটা করেছো। যারা অনেকে বইয়ে দাগ দাও না, তারা খাতাতে লিখেছো। কিছু না কিছু একটা করেছো প্রত্যেকবার পড়ার সময়। এখন সেই জিনিসগুলো দেখে যাওয়ার পালা। কারণ এখন তুমি যদি থরলি নোটসটা প্রথম থেকে শেষ অবধি পড়তে যাও বা পুরো বইটা প্রথম থেকে শেষ অবধি লাইন বাই লাইন পড়তে যাও, অনেকটা সময় বেরিয়ে যাবে। এই সময়টাতে উল্টো দিকে তোমার টেনশন হবে, আমি কি করে পুরো সিলেবাসটা শেষ করব। এই যে প্রতিনিয়ত দোলাচলের মধ্যে থাকছো, ফলত যে কাজটা করছো এই মুহূর্তে না পারছো সেখানে ফুললি কনসেন্ট্রেট করতে, না পারছো সেটাকে স্কিপ করে অন্যটাতে যেতে, ফলত কোনো জিনিসটাই ফুল ফ্লেজেডে খুব ভালোভাবে প্রিপেয়ার হচ্ছে না, সবটাই আধা সেদ্ধ হয়ে থাকছে। প্রস্তুতির ক্ষেত্রটাতেও সেই একই রকম ঘটনা তোমার সঙ্গে প্রতিনিয়ত ঘটছে। তাই বারবার বলবো, যে জিনিসগুলো ইতিমধ্যে পড়ে রেখেছো বা পড়ছো, নোটসের ক্ষেত্রে হোক বা বইয়ের ক্ষেত্রে যেগুলো আন্ডারলাইন করে রেখেছো, কিওয়ার্ড লিখে রেখেছো, সেইগুলোকে শুধুমাত্র রিভিশন করো বেশি বেশি করে। এই সময় বাধাগতের নোটস বা থরলি টেক্সট বুক পড়া যাবে না। টেক্সট বুকের ইম্পর্টেন্ট এরিয়াগুলোকে দেখে যেতে হবে। ক্লিয়ার? 3 নম্বর কি? প্র্যাকটিসে গুরুত্ব দিতে হবে। বারবার একটা কথা বুঝতে হবে, আমরা অনেকেই যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা প্রত্যেকে খুব পড়াশুনোটা করি, খুব পড়ছি, আমার এই চ্যাপ্টার কমপ্লিট হলো, এরপর এই চ্যাপ্টার পড়তে হবে, আমাকে ওই দিন ওটা শেষ করতে হবে, কিন্তু আমরা সেই চ্যাপ্টারের প্রপার মক টেস্ট বা প্রপার সেলফ ইভ্যালুয়েশন থ্রু টেস্ট আমরা করি না। অথচ দেখো, পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে কিছু কোশ্চেন্সে এমসিকিউ প্যাটার্নে। তাই ঠিক যেরকম নাটকের স্ক্রিপ্ট যতই মুখস্থ করো স্টেজ রিহার্সালের খুব প্রয়োজন হয়, ঠিক সেরকমই তুমি যতই বাধাগতের টেক্সট বুক নোটবুক পড়তে থাকো, ক্লাস করতে থাকো, আলটিমেটলি তুমি তখন বুঝতে পারবে তোমার প্রিপারেশনটা ঠিক কতটা তৈরি হয়েছে যখন তুমি প্র্যাকটিস করবে। কথাই আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। দেখো, একটা জিনিস খুব সত্যি কথা, আমি এত বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, পড়া এক জিনিস আর প্র্যাকটিস করে নিজেকে প্রিপেয়ার করা আর এক জিনিস। যে প্র্যাকটিস করেনি সে কখনোই বুঝতে পারবে না তার উপকারিতাটা ঠিক কতটা। আমি আবারও বলছি, প্র্যাকটিস একটা প্র্যাকটিক্যাল নলেজ, যে নলেজটা তোমাকে এক্সামে সাকসেস পেতে, শিওর সাকসেস পাইয়ে দিতে পারে। কিন্তু শুধু পড়াশুনো উইদাউট প্র্যাকটিস হবে না। যেমন রান্নার বই পড়ে রান্না সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিন্তু রান্নাটা না করলে তুমি সেই অভিজ্ঞ হতে পারো না, যার ফলে তুমি একজন ভালো রাঁধুনি হয়ে উঠবে। ঠিক সেরকমই তুমি শত বই পড়ছো কিন্তু প্র্যাকটিস করছো না, আলটিমেটলি কিন্তু তোমার এক্সামে সাকসেসের চান্স কমে যাচ্ছে। কেন বলি? দেখবে, আমাদের পরীক্ষার সময় আমাদের আমাদের নার্ভের ওপরে একটা এক্সট্রা প্রেশার পড়ে। পরীক্ষার এনভায়রনমেন্ট, পরীক্ষার প্রশ্ন, সমস্ত কিছু নিয়ে আমরা একটা চাপের মধ্যে থাকি। সেই চাপের মধ্যে তুমি সঠিক উত্তর সঠিকভাবে করে আসতে পারছো কিনা, পুরো জিনিসটা ম্যানেজ করতে পারছো কিনা, সেটাই কিন্তু আসলে পরীক্ষা তোমাকে জাজ করে। তাই আগে থেকে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এই সময়ে প্রতিদিন অন্তত 2টো করে মক টেস্ট ওএমআর শিটে দিতে হবে। ওই ফোনের স্ক্রিনে বা খাতায় আঁকিবুকি কেটে নয়, তোমাকে প্রপার সময় নিয়ে বসে প্রপারলি ওএমআর শিটে মক টেস্ট দিতে হবে। ঠিক আছে? বেশ, আমরা ফ্রি মক টেস্ট দিচ্ছি, তোমরা সেই ফ্রি মক টেস্ট কিন্তু দিতে পারো, প্রায় প্রতিটি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। এরপর যে বিষয়টা বলবো, টার্গেট হাই কভারেজ এরিয়া। ভালো করে দেখো কি লিখেছি, টার্গেট হাই কভারেজ এরিয়া। দেখো, যখন তুমি পড়বে বা মক টেস্ট দেবে, তুমি নিজেই বুঝতে পারবে
সাকসেসের জন্য সিলেবাসের 100% অংশ খুব ভালো করে তৈরি হতে হবে এটার প্রয়োজন হয় না। আমি অন্তত আমার অভিজ্ঞতা থেকে বলছি। মোটামুটি দেখবে আমাদের 80% প্রশ্ন ওই 40% সিলেবাসের মধ্যে থেকেই আসে। ভালো করে শুনবে, পুরো সিলেবাসটাকে যদি আমি 100% ধরি, তার 40% এরিয়া থেকে আমাদের এক্সামের মোটামুটি 60 to 80% কোশ্চেন আসে, যে এরিয়াটাকে গুলো বলা হয় হাই কভারেজ এরিয়া। আবার এমন কিছু টপিক থাকে যে টপিক থেকে প্রশ্ন আসে খুব কম। তাহলে সবার আগে প্রতিনিয়ত যখন তুমি মক টেস্ট দিচ্ছ, তোমাকে আইডেন্টিফাই করতে হবে তোমার সাবজেক্টের কোন ইউনিটের কোন টপিক থেকে প্রায় প্রতিটা মক টেস্টে বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে বুঝতে হবে প্রতি বছর কোন এরিয়া থেকে কোশ্চেন এসছে। আমি আবারও বলছি, প্রশ্ন কমন সেম টু সেমের কথা বলছি না, কিন্তু এরিয়াটা একই এরিয়া থেকে একই জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন এসছে। ব্যাকরণের ক্ষেত্রে কারক থেকে প্রশ্ন এসছে, প্রত্যয় থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে। তো প্রতি বছর দেখা যাচ্ছে কারক আর সমাস থেকেই মোটামুটি 6টা করে প্রশ্ন চলে এসছে, মানে 10% প্রশ্ন 60-এর মধ্যে 6টা প্রশ্ন কোথা থেকে এসছে? শুধু কারক আর সমাজ, ব্যাকরণের মানে একটা অংশের শুধু একটা বা দুটো টপিক থেকে, কারক আর সমাজ থেকে প্রশ্ন এসছে 6টা। কথার কথা বলছি, জাস্ট উদাহরণ। তো এরকমভাবেই তোমাকে তোমার সাবজেক্টের ইউনিটগুলোর সবথেকে হাই কভারেজ এরিয়া কোনটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে প্রতিনিয়ত রিভিশন দিয়ে প্রতিনিয়ত খুব ভালো করে পড়াশুনো করে নিজেকে তৈরি করতে হবে। বারবার বলে রাখি, দেখো সাকসেস আসে না আমরা জানি না তার জন্যে নয়, বরং আমরা জানা জিনিস ভুল করে আসি, তাড়াহুড়োর বসে সিলি মিস্টেক করে নানান কারণেই ভুলগুলো হয়। তোমরা যদি চাও আমি এই বিষয়টার ওপরেও একটি ভিডিও বানিয়ে দিতে পারি, যে পরীক্ষার হলে কমন যে মিস্টেকগুলো তোমরা করে আসো সেই মিস্টেকগুলো ঠিক কী এবং সেগুলো ঠিক কিভাবে এড়ানো যেতে পারে। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো, আমি এই ধরনের একটি ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। তাহলে এই পয়েন্টে কি বললাম, যে হাই তোমার কভারেজ এরিয়া সেটাকে তোমাকে টার্গেট করতে হবে এবং সেই জায়গাটাকে ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? নেক্সট যাব, সেটা কি? নিট এফেক্টিভ স্টাডি। বিষয় হচ্ছে দীর্ঘ 10 বছর পর এসএলএসটি, দীর্ঘদিন আমাদের পড়াশুনোর অভ্যাস চলে গেছে, কিন্তু যেহেতু সামনেই এসএলএসটি, আমরা সব কিছুর মধ্যে থেকে প্রত্যেকেই চেষ্টা করছি 7-8 ঘন্টা নিজেকে সময় দেওয়ার, পড়াশুনো করছিও, কিন্তু দিন শেষে গিয়ে ঠিক স্যাটিসফাইড হতে পারছি না বা একটা আত্মতৃপ্ততা কাজ করছে না, মনে হচ্ছে যেন কিছুই হলো না। আচ্ছা, এটা কার কার মনে হচ্ছে একটু জানাও তো কমেন্টে। সারাদিন স্যার পড়ছি কিন্তু পড়াটা ঠিক মনোমতো হচ্ছে না, এটার কারণটা কি? সবার আগে বলি, এই সময়ে যদি একটা এফেক্টিভ স্টাডি তুমি তৈরি করতে চাও তাহলে কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে ফোকাস করতে হবে। হঠাৎ এই কথা কেন বললাম? তুমি টানা 8 ঘন্টা বা টানা 4 ঘন্টা পড়ে হয়তো বই খুলে বসে আছো, ভালো করে লক্ষ্য করবে, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি হয়তো সারাদিনে ভাবছো তুমি 8টা ঘন্টা পড়ছো মানে ওই বই খুলে বসে আছো, তার মধ্যে দেখবে 2-3 ঘন্টা কোথায় যে বেরিয়ে যাচ্ছে, কিভাবে বেরিয়ে যাচ্ছে তুমি কল্পনা করতে পারছো না, কিন্তু তুমি বই খাতা খুলেই বসে আছো। কার কার হচ্ছে এই বিষয়টা একটু জানিও তো। আমাকে বেশ কয়েকজন জানিয়েছে, ঠিক আছে। তো এটার কারণটা কি? কারণ একটাই, দীর্ঘদিনের পড়াশুনোর অভ্যাস না থাকা। আমরা দীর্ঘদিন যাবৎ টানা পড়াশুনো করবার যে অভ্যাস সেটা করিনি, সেটা হারিয়ে ফেলেছি। বারবার বলছি, পড়াশুনো কিন্তু একটা সাধনার বিষয়, ঠিক আছে। এটাকে ঠিকভাবে এই সাধনাটাকে প্র্যাকটিস করতে হয়, তবেই এটা থাকে, নইলে নয়। তাহলে এই মুহূর্তে আমরা ঠিক কি করতে পারি? এই মুহূর্তে আমাদের পড়াশুনোটাকে ছোট ছোট পর্যায়ে ভেঙে নিতে হবে। টানা 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পড়বো এটা টার্গেট না করে আমি একটা নির্দিষ্ট টার্গেট রাখবো, আজকে এই জায়গাগুলো আমি কমপ্লিট করব এবং প্রতি 1 ঘন্টা অন্তত 2 থেকে 5 মিনিটের একটা গ্যাপ নেব। আবারও বলছি, 2 থেকে 5 মিনিটের একটা গ্যাপ নেব, বা 2 ঘন্টা অন্তর আমি একটা 10 মিনিটের গ্যাপ নেব,
2 ঘন্টা পড়েছি, একেবারে ঘড়ির কাঁটায় 10 মিনিট, সেই 10 মিনিট কিন্তু কোনো প্রকার ফোন দেখা যাবে না। কি বললাম? কোনো প্রকার ফোন দেখা যাবে না। ক্লিয়ার? ঠিক আছে। তারপরে আবার 2 ঘন্টা পড়াশুনো করব, আবার 10 মিনিটের গ্যাপ নেব। অর্থাৎ পুরো পড়াশুনোটাকে, পুরো রুটিনটাকে আমরা ছোট ছোট পর্যায়ে, ছোট ছোট টাইম শিডিউলে ভাগ করব এবং মাঝখানে অবশ্যই একটু একটু ব্রেক নেব। তবে সেই ব্রেকটা যেন আবার ফোন ঘাঁটাতে কনভার্ট না হয়ে যায়। আমরা নিজেরাও জানি 5 মিনিটের জন্য ফোন দেখা শুরু করি, নিজের হাত থেকে কখন 50 মিনিট বেরিয়ে যায়, আমরা স্ক্রল করতে থাকি, মাইলের পর মাইল রিল বেরিয়ে যায়, আলটিমেটলি পড়াশোনাটা হয় না। তো সেটা যেন না হয়, স্ক্রিন থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে। নেক্সট যে বিষয়টা বলবো সেটা কি, ডেলি রিভিশন রুটিন। দেখো, এই যে 2 ঘন্টা পড়ছো, 5 মিনিট গ্যাপ দিচ্ছ, আবার 2 ঘন্টা পড়ছো, 5 মিনিট গ্যাপ দিচ্ছ, এইটা ছোট ছোট খণ্ডে তোমার যে জিনিসগুলো তোমার মেমোরিতে স্টোর হচ্ছে, সেই সবগুলোর মধ্যে একটা লিঙ্ক আপ করতে হবে দিনের শেষে। যেমন দেখবে ছোট ছোট ফুল তুলে তারপরে তো মালাটা গাঁথা হয় একটা দড়ির মাধ্যমে, তবেই তো সেটা একটা সুন্দর ফুলের মালা হয়, ঠিক কি না? তো তুমি এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে যে ছোট ছোট গ্যাপে পড়াশুনো করছো, সেই পড়াশুনোটাকে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যম্ভাবী আধ ঘন্টা বা 30 মিনিটের একটা ডেলি রিভিশন রুটিন আজ থেকে অ্যাড করতে হবে। সেই 30 মিনিট তুমি নতুন কিছু ভাববে না, নতুন কিছু করবে না, তোমার শুধু ভাবনা থাকবে আজ সারাদিন আমি কি পড়েছি, সেখান থেকে কি শিখেছি, সেই অংশটুকুকে রিভিশন করে নেওয়া। আবারও কি বললাম, এভরিডে ঘুমোতে যাওয়ার আগে তোমার একটা 30 মিনিটের একটা গ্যাপ তোমাকে নিতেই হবে। এটা হচ্ছে ডেলি রিভিশন রুটিন বা ডেলি ডোজ বলতে পারো। ঠিক আছে। যে 30 মিনিট তোমার ভাবনা চিন্তা, তুমি মাথা নিচু করে ভাবো বা বই খুলে ভাবো, ঠিক আছে, শুধু ভাবো আজ সারাদিনে তুমি ঠিক কি কি পড়েছো, প্রথম 1 ঘন্টায় কি পড়েছো, তারপরের ঘন্টাটায় কি পড়েছো, সেটার মধ্যে কি ছিল, মোটামুটি এই রিক্যাপটা করো। এই জিনিস যদি না করো তাহলে আমাদের ব্রেনের রিটেনশনটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না। দেখো, আবারও বলছি, সারাদিন তুমি কিচ্ছু খাওনি, হঠাৎ করে এতটা খাবার দিয়ে দিল, তুমি কিন্তু বেশি খেতে পারবে না এবং বদহজম হবে। তার থেকে বরং তুমি যদি প্রত্যেক 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর একটু একটু করে খাও, দিন শেষে তুমি বেশি পরিমাণ খাবার খেতে পারবে, তুমিও সুস্থ থাকবে, তোমার শরীরের জন্যও সেটা ভালো হবে। তো এই সময় দাঁড়িয়ে ওই কোয়ান্টিটি, আমি 10 ঘন্টা পড়ছি না 12 ঘন্টা পড়ছি একটা না, সেটা ম্যাটার না, আমি কতটা এফেক্টিভ স্টাডি করতে পারছি সেটা ম্যাটার। আমি কতটা সেই স্টাডিটা কাজে লাগাতে পারছি আমার প্র্যাকটিসের সময়, আমার মক টেস্টের সময়, আমার প্রশ্ন উত্তরের সেশনের সময়, সেটা সব থেকে বড় ব্যাপার। আর এই রিটেনশন বা এফেক্টিভ স্টাডিটা যদি ধরে রাখতে হয় তাহলে টানা 10 ঘন্টা নয়, বরং ছোট ছোট গ্যাপে, ছোট ছোট 1-1.5 ঘন্টা পড়াশুনো আবার একটু গ্যাপ, 1.5 ঘন্টা পড়াশুনো আবার একটু গ্যাপ। ঠিক আছে। এই গ্যাপটা 5 থেকে 10 মিনিটের বেশি যেন না হয়। আর অবশ্যই গ্যাপের সময় হাতে যেন মোবাইলটা না থাকে। ঠিক আছে। নেক্সট কি, শঙ্কা আশঙ্কা বা ভয় নয়। ঠিক আছে, ফলো দ্য সিস্টেম। দেখো, এতক্ষণে যতগুলো আমি জিনিস বলেছি, পয়েন্ট বলেছি, সেই পয়েন্টগুলোতে আলটিমেটলি তোমাদের একটা পড়ার সিস্টেম কিন্তু আমি রেডি করে দিয়েছি। কিন্তু প্রতি মুহূর্তে তোমরা সেই সিস্টেমটা ফলো না করে শঙ্কা আশঙ্কা আর ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছ। যদি আমি না পারি, যদি প্রশ্ন খুব কঠিন হয়, যদি আমার চাকরিটা না হয়, এই ফল কি ফল হবে সেটা তো পরীক্ষা না দিয়ে তুমি বুঝতে পারবে না। এখনো তো পরীক্ষাটা আসেনি, তাহলে কিসের শঙ্কা, কিসের আশঙ্কা, কিসের ভয়? এই মুহূর্তে দাঁড়িয়ে কি হবে, কি হতে চলেছে, কে কি বলছে, কোন ইউটিউবার কি বলল, কোন জায়গাতে কি ভিডিও আসলো, সেগুলো না ভেবে ফলো দ্য সিস্টেম। এর আগে ঠিক যে যে সিস্টেমের কথা তোমাদের সামনে আমি বলেছি, এই সিস্টেমগুলো চুপচাপ ফলো করে যাও, আর কিচ্ছু করতে হবে না। বোঝাতে পারছি? এই সিস্টেমগুলো তুমি শুধু ফলো করে যাও, আমি বললাম, তুমি দেখে নিও, তোমার পরীক্ষা ভালো হবে। ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে শরীর ও মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। আমি বারবার প্রত্যেকবার স্টুডেন্টদের এই কথাটা বলি, কি, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। আগে শরীর। এখন আমরা অনেক
10 ঘন্টা 12 ঘন্টা পড়ার নাম করে বা পড়ার জন্য যদি এখন না ঘুমায়, সঠিকভাবে না খায়, নিজের শরীরের প্রতি নিজের মনের প্রতি নজর না দিই, আলটিমেটলি তার এফেক্টটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমাদেরকে ভুগতে হবে, পরীক্ষার হলে গিয়ে কলাপস করে যাবে। দেখো, পরীক্ষা শুধু তুমি কতটা মেমোরাইজ করলে, সেটাকে উগরে দিয়ে আসলে, সেটা কখনো দেখে না, বরং পরীক্ষা চেক করে তোমার নলেজ এবং তোমার নার্ভাস সিস্টেমের মধ্যে তুমি কতটা ব্যালেন্স রাখতে পেরেছো, কতটা সঠিকভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরেছো ওই দিনে। যে করতে পারে সেই জেতে। আর তার জন্যে এখন থেকে দিনে অন্তত 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমটা বজায় রাখো, নিয়মিত স্নান করা, সহজপাচ্য খাবার খাওয়া, যাতে কোনোভাবে শরীরটা খারাপ না হয়ে যায়, জ্বরে না পড়ে যাও, কোনো না অন্য কোনো অসুখে না ধরা পড়ে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, এই উক্তিটা সব সময় মাথায় রেখো। শরীরই যদি ভালো না থাকে পরীক্ষাটা ভালো হবে কি করে, প্রস্তুতিটাই বা ভালো হবে কি করে। তাই ভালো প্রস্তুতি নেওয়ার জন্যে ভালো মন এবং ভালো শরীর দুটোই দরকার, সেটার খেয়াল অবশ্যই রেখো। নেক্সট এবং লাস্ট পয়েন্ট, সেটা কি, যেমন ভাব তেমন লাভ। কথাটি আমার নয়, রামকৃষ্ণদেব এই কথাটি প্রায় বলতেন। তুমি যেমনটা ভাববে ঠিক তেমনটাই হবে, ঠিক আছে? তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অলওয়েজ বি পজিটিভ। তুমি যদি প্রতিনিয়ত নেগেটিভ জিনিসটা ভাবতে থাকো, নিজের অজান্তে ওই নেগেটিভিটিটাই তোমার জীবনে ঘটবে। আবারও বলছি, তুমি যদি প্রতিনিয়ত নেগেটিভ চিন্তা করতে থাকো, হবে না হবে না, পারবো না পারবো না, বোধহয় সব ভুল হয়ে যাবে, দেখবে নিজের অজান্তেই সব ভুল হয়ে যাচ্ছে। এটাই হয় আমাদের জীবনে। তাই অলওয়েজ বি পজিটিভ, বি পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ ভাবো। একটা কথা বলি, তুমি নিজেও জানো না তোমার প্রস্তুতি কতটা ভালো। আসলে তুমি যতটা খারাপ ভাবছো নিজেকে না, আসলে তুমি ততটা খারাপ নও, তার থেকে অনেকটাই ভালো। কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন নেগেটিভ চিন্তা ভাবনা, বিভিন্ন গসিপ, সোশ্যাল মিডিয়া, নানান পারিপার্শ্বিক জিনিস তোমাকে গ্রাস করছে, তোমার পজিটিভ এনার্জিটাকে অ্যাবজর্ব করে পুরোটাকেই নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করছে। দেখো, দুনিয়ার নিয়মটাই তাই। কিন্তু তোমাকে অলওয়েজ বি পজিটিভ থাকতে হবে, ভাবতে হবে হ্যাঁ আমি পারবো আমি পারবো আমি পারবো। দেখো, এখনো তো পরীক্ষাটা হয়ে যায়নি, এখনো সুযোগ আছে, এখনো 6টা দিন তোমার হাতে আছে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করবার, যাতে 7 নম্বর দিন আগামী রবিবার নিজেকে প্রুফ করে আসতে পারো হ্যাঁ এই চাকরিটা তুমি ডিজার্ভ করো, এই চাকরিটা তুমিও পেতে পারো। এতদিন কেবলমাত্র যোগ্যতা দেখানোর সুযোগ পাওনি বলে তাই তুমি নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে পারোনি। আজকে যখন সুযোগ এসছে তোমাকে প্রমাণ করতে হবে করতে হবে করতে হবে, এবং তুমি পারবে। এই মনোবল, এই বিশ্বাস, এই পজিটিভিটি অলওয়েজ নিজের মধ্যে রাখো। আবারও বলছি, স্যার আরও 2 মাস পেলে বেশি ভালো হতো, স্যার আমারই শুধু এরকম ভুল হচ্ছে। একেবারেই না, প্রত্যেকের এই ভুলটা হচ্ছে, প্রত্যেকেই এটা ভাবছে, ঠিক আছে? সো একদম চিন্তা করো না যে তুমি পারবে না, তুমি পারবে। ইম্পসিবল থেকে আই অ্যাম পসিবল করে তুলতে হবে তোমাকে, তোমার মধ্যে সেই শক্তি আছে, আমার বিশ্বাস তুমি পারবে। তো এই বিষয়গুলো যদি তোমরা এ টু জেড মোটামুটি 10টা পয়েন্ট বললাম, এই 10টা পয়েন্ট তোমরা যদি আজ থেকে এই মুহূর্ত থেকে ফলো করতে পারো, আমি শিওর এই যে প্রতিনিয়ত একটা নেগেটিভিটি, একটা শঙ্কা আশঙ্কা ভয়, ভুলে যাচ্ছি, কিচ্ছু মনে পড়ছে না, সব গুলিয়ে যাচ্ছে, ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু থেকে মুক্তি পাবে, উপায় পাবে। আসলে এই সমস্ত কিছুর কারণ কি জানো? তোমার নেগেটিভ চিন্তা ভাবনা, সমস্ত কিছুকে একসঙ্গে ভাবনা চিন্তা করার একটা চেষ্টা, এবং আলটিমেটলি সবগুলোকে গুলিয়ে ফেলা। এটার একটাই কারণ, সব কিছু একসঙ্গে নিয়ে অনেকটা প্রেশার নিয়ে ফেলেছো, মানসিক চঞ্চলতা গ্রাস করেছে, পারিপার্শ্বিক নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ অ্যাক্টিভিটি এতটা বেশি তোমার মধ্যে প্রভাব বিস্তার করেছে যে পজিটিভ আলোটাই আজকে খুঁজে পাচ্ছ না। আবারও বলছি, বি পজিটিভ। ঠাকুর বলেছেন কাজ করে যাও, সব কিছু ভালো হবে, যেমন ভাব তেমন লাভ। আজ থেকে ভাবো না যে তুমি পারবে, তুমি সবটা দিয়ে আসবে, তোমাকে উজাড় করে দিয়ে আসতে হবে, তুমি পারবে, আমি কথা দিলাম তুমি পারবে। এরকমই ছোট ছোট টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিও আনবো তোমাদের জন্য আগামী কয়েকদিন।
তোমার সমস্যা নিয়ে তার সমাধান দিতে। তুমি ঠিক কী সমস্যায় ভুগছো এই মুহূর্তে জানাও কমেন্টে, এবং আজকের এই ভিডিও কেমন লাগলো সেটাও জানিও। তোমার কমেন্টের অপেক্ষায় থাকলাম। যে বিষয়ের কমেন্ট সব থেকে বেশি আসবে সেটা নিয়েই আগামী দিনে ভিডিও আনবো আমি তোমাদের জন্য। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।